আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। ইসরায়েলের আকাশে সাইরেন, উত্তরে হিজবুল্লাহর রকেট, আর দূর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র মিসাইল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু গাজা বা লেবাননের সীমান্তে আটকে নেই। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ ধাপে ধাপে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলকে একই সঙ্গে হামাস, হিজবুল্লাহ এবং ইরান সমর্থিত আঞ্চলিক চাপ সামলাতে হচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হিজবুল্লাহর রকেট হামলা এবং ইরানের ক্লাস্টার বোমা ইসরায়েলের সমস্ত নিরাপত্তা হিসাবকে বদলে দিচ্ছে, আর এই যুদ্ধের বড় ছবি এখন ঠিক কোন দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, বর্তমান যুদ্ধের একটা পটভূমি আছে। হিজবুল্লাহ 2023 সালের 8ই অক্টোবর হামাসের 7 অক্টোবরের হামলার পরের দিন, ঠিক পরের দিন ইসরায়েলের দিকে হামলা শুরু করে এবং বলে যে তারা গাজার সঙ্গে সংহতি প্রকাশ করছে। এরপর প্রায় 1 বছর ধরে ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং রকেট ছোড়ার ঘটনা চলতে থাকে। এই সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নেয়। বিশেষ করে 2024 সালের মাঝামাঝি থেকে শেষ ভাগে হামলার মাত্রা ও পরিসর দুটোই দ্রুত বাড়তে থাকে। এরই মধ্যে ধীরে ধীরে বিবর্তন ঘটেছে হিজবুল্লাহর রকেট আক্রমণের। কিভাবে বদলেছে এই রকেট আক্রমণ সেটা দেখা যাক। 2024 সালের জুনে হিজবুল্লাহ প্রথমবার ইরানে তৈরি ফালাক 2 রকেট ব্যবহার করে, যা আগে ব্যবহৃত ফালাক 1-এর তুলনায় আকারে বড়, বেশি ক্ষমতা সম্পন্ন ও বেশি ঘাতক। ইসরায়েলি সূত্র উদ্ধৃত করে কথা বলছে খোদ রয়টার্স। 12ই জুন 2024 রয়টার্স জানায় একদিনে 24 ঘন্টায় প্রায় 250 রকেট ইসরায়েলের দিকে ছুড়েছিল হিজবুল্লাহ, যা তখনও পর্যন্ত ওই সীমান্ত যুদ্ধে সবচেয়ে বড় একদিনের আক্রমণ। পরে নভেম্বর 2024 হিজবুল্লাহর ভারী রকেট হামলা তেল আবিবের ওপরেও এসে পৌঁছে যায়, আর ইসরায়েলি সেনাবাহিনী জানায় সেদিন প্রায় 250 রকেট ছুড়েছিল হিজবুল্লাহ। অর্থাৎ হিজবুল্লাহ যে শুধু সীমান্ত ঘেঁষা ছোট আকারের হামলায় আটকে রয়েছে হামলাতে, তা নয়, বরং ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা তারা দেখাতে পেরেছে। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়, যাতে হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরে যেতে এবং ইসরায়েলি বাহিনীকে ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে সরে আসার কথা ছিল, চুক্তি ছিল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহ পিছিয়ে যায় লিতানি নদীর ওপারে, কিন্তু তখনও উত্তেজনা থামেনি এবং রয়টার্সের টাইমলাইন অনুযায়ী 2025 সালের জানুয়ারিতে ইসরায়েল জানায় যে তারা 60 দিনের সময়সীমার পরেও দক্ষিণ লেবাননের কিছু অংশে থাকবে, কারণ এটা থাকাটা স্ট্র্যাটেজিক্যালি নাকি তাদের দরকার। অর্থাৎ চুক্তি ভঙ্গ কিন্তু হয় ইসরায়েলের পক্ষ থেকে। 2025 সালের মার্চে অ্যাসোসিয়েটেড প্রেস জানায় লেবানন থেকে রকেট ছোড়া আবার শুরু হয়েছে এবং তার জবাবে বেইরুটের উপকণ্ঠে ইসরায়েলও হামলা চালায়। তারপর সেই যুদ্ধবিরতি আরো নড়বড়ে হয়ে পড়ে। অর্থাৎ কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে সীমান্তে যুদ্ধের আগুন জ্বলতেই থাকে লেবানন ইসরায়েল সীমান্তে। আর এই পথ ধরে চলে আসে মার্চ 2026, যেখানে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আক্রমণ চালায় তেহরানে। ছড়ায় নতুন করে উত্তাপ। মার্চ 2026 আজকের দিনে পরিস্থিতি তীব্রতর হয়ে উঠেছে। রয়টার্স জানাচ্ছে
যে হিজবুল্লাহর হামলার পর ইসরায়েল লেবাননে অভিযান বাড়াচ্ছে। রয়টার্সের 23 মার্চের প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ছোড়া মিসাইলের কারণে তেল আবিবে পর্যন্ত সাইরেন বেজে উঠেছে ঘন ঘন। 2024 সালের যুদ্ধবিরতির পর এটাই ছিল হিজবুল্লাহর প্রথম বড় ধরনের সরাসরি হামলা। এই হামলা তীব্রতর হয় 12 ও 13 মার্চ। ইসরায়েলের আয়রন ডোম সে আঘাত সামলাতে হিমশিম খাচ্ছে। রয়টার্স আরো জানাচ্ছে, পরে লেবাননের সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেয় এবং বলে যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত রাষ্ট্রের হাতে থাকবে, হিজবুল্লাহর মতো কোনো গোষ্ঠীর হাতে নয়। কিন্তু সে নিষেধ মানতে হিজবুল্লাহ যে এক চুলও রাজি নয় সেটা বলার অপেক্ষা রাখে না। তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। একদিকে হিজবুল্লাহর রকেট আক্রমণ, অন্যদিকে ইরানের ক্লাস্টার বোমা। সাঁড়াশি চাপে ইসরায়েল ব্যতিব্যস্ত। কেন এটা এত ভয়ঙ্কর? কারণ ইরানের ক্লাস্টার মিউনিশন বা ক্লাস্টার বোমা এই যুদ্ধে নতুন আতঙ্কের মাত্রা যোগ করেছে। 2025 সালের 19 জুন রয়টার্স জানায়, ইসরায়েলের দাবি অনুযায়ী ইরান অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যা আকাশে ফেটে প্রায় 20টা ছোট ছোট সাবমিউনিশন ছড়িয়ে দেয় এবং প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সেই সাবমিউনিশন বা বোমলেট সেগুলো বিস্ফোরণ ঘটায়। অ্যাসোসিয়েটেড প্রেসও পরে জানায়, বড় ইরানি মিসাইলগুলো মূল ক্ষতি করলেও ক্লাস্টার মিউনিশন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই বোমাগুলো, ক্লাস্টার বোমা, ওপরে ফেটে বহু ছোট ছোট বোমলেট চারদিকে ছড়িয়ে দেয়, যা পুরো প্রতিরোধ করতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরোধী ব্যবস্থা আয়রন ডোম। ফলে সেই বোমা ছড়িয়ে পড়ছে নিচে, বিস্ফোরণ ঘটাচ্ছে। একই রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী ইরান এমন ক্লাস্টার মিউনিশন প্রায় প্রতিদিন ব্যবহার করছে এবং প্রতিটি ওয়ারহেডে মানে মিসাইলে 20 থেকে 24টা পর্যন্ত এই ক্লাস্টার বোমা থাকছে, যার বেশ কিছু আটকানো যাচ্ছে না। ক্লাস্টার অস্ত্র নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেশ কয়েক বছরের। ক্লাস্টার বোমাকে বিতর্কিত বলা হয় কারণ এগুলো আকাশে ফেটে গিয়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আর অনেকগুলো ভাগে, ছোট ছোট ভাগে বিস্ফোরিত হয়ে যায় এবং সেই বিস্ফোরণ পরে মানুষের জন্য মৃত্যুর কারণ হয়ে ওঠে, ধ্বংসের কারণ হয়ে ওঠে। এই কারণে 2008 সালের কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন এই অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুত এবং হস্তান্তর নিষিদ্ধ করে দিয়েছে। যদিও ইরান ও ইসরায়েল এই দুই দেশই এই কনভেনশনের সদস্য নয়, তারা সাইন করেনি, তাই এই নিষেধাজ্ঞা অর্থহীন এই দুই দেশের কাছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2025 সালের জুলাইয়ে জানায়, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে ইরানি বাহিনী অন্তত 3 বার ক্লাস্টার বোমা ব্যবহার করেছে এবং তারা এটাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। কে বর্ণনা করেছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েলের জন্য এর মানে কি? ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো হিজবুল্লাহর রকেট হামলা আর ইরানের দূরপাল্লার মিসাইল, যার মধ্যে রয়েছে ক্লাস্টার বোমা। এই দুই চাপ এখন একে অপরকে সম্পূরক করে তুলছে, দুজনে যেন জুড়ি বেঁধে এগোচ্ছে। রয়টার্স এবং অন্যান্য রিপোর্ট বলছে, সাম্প্রতিক হামলায় এমন সময় এসেছে যখন এবার লেবানন থেকে রকেট আর ইরান থেকে মিসাইল এবং সেই মিসাইলে রয়েছে ক্লাস্টার বোমা একসঙ্গে জুড়ি বেঁধে আঘাত করেছে ইসরায়েলকে দুদিক থেকে। ফলে আকাশ প্রতিরক্ষা, সতর্কতা ব্যবস্থা এবং বেসামরিক সুরক্ষা সবকিছুর ওপর একসঙ্গে চাপ বেড়েছে ইসরায়েলের।
হিজবুল্লাহর লক্ষ্য হচ্ছে উত্তর ইসরায়েলে অস্থিরতা ধরে রাখা, আর ইরানের লক্ষ্য হচ্ছে আঞ্চলিক প্রতিরোধের বহুস্তরীয় কাঠামো দিয়ে ইসরায়েলকে যুদ্ধে ক্লান্ত করে তোলা। এমন ব্যাখ্যা বিভিন্ন রিপোর্টের সামগ্রিক চিত্রে উঠে আসে। যুদ্ধের বড় ছবি তাহলে কি? এই পুরো সংঘাতকে শুধু ইসরায়েল বনাম হিজবুল্লাহ বললে ভুল হবে, কারণ এর শেকড় গাজা যুদ্ধ, ইরান ইসরায়েল প্রতিদ্বন্দ্বিতা এবং ইরানে আমেরিকার আক্রমণ, লেবাননের ভেতরের ক্ষমতার ভারসাম্য, সব কিছু মিলিয়ে আছে, জড়িয়ে আছে একসঙ্গে। 2024 সালের শেষের যুদ্ধবিরতি দেখিয়েছিল সামরিক সংঘাত সাময়িকভাবে চুক্তি করে ঠেকানো সম্ভব, কিন্তু 2025 ও 2026 সালের ঘটনা প্রবাহ দেখাচ্ছে মূল বিরোধগুলোর সমাধান না হলে যুদ্ধ আবারও ফিরে আসবেই। তাই আজ ইসরায়েলের সামনে প্রশ্ন শুধু কতগুলো রকেট ঠেকানো যাবে তা নয়, বরং কতদিন ধরে বিবিধ ফ্রন্টের এই চাপ সামলানো যাবে, ইসরায়েল সামলাতে পারবে এই চাপ, সেটাই বড় কথা। আর মধ্যপ্রাচ্যের জন্য প্রশ্ন হলো, এই লড়াই কি সীমান্তের যুদ্ধে আটকে থাকবে, নাকি ধীরে ধীরে আরো বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, যার স্পষ্ট লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। হিজবুল্লাহর রকেট, ইরানের ক্লাস্টার বোমা এবং নরবরে যুদ্ধবিরতির বাস্তবতা সব মিলিয়ে ইসরায়েলের উপর চাপ এখন আগের বহু বছরের যে কোনো সময়ের চাপের চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি ভয়ঙ্কর। এই সংঘাতের পরের অধ্যায় নির্ভর করবে তিনটি বিষয়ের উপর: লেবানন সীমান্তে হিজবুল্লাহ নতুন অ্যাটাকিং ব্যারাজ আক্রমণের যে ঝড়, সেটা থামে কিনা, ইরান সরাসরি কত দূর যায়, আর বিশ্ব কূটনীতি আবারও যুদ্ধের আগে জায়গা করে নিতে পারে কিনা। আপনি যদি এই ধরনের বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক ভিডিও আরো চান, তাহলে মতামত জানান। আমি পরের স্ক্রিপ্টে গাজার ফ্রন্ট, ইরানের কৌশল বা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আলাদা করে ভেঙে দিতে পারি, বলতে পারি অন্যান্য ভূ রাজনৈতিক বিষয় নিয়ে। বিএনপির রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা সবসময় খুনের দায়মুক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে রাজনীতির মাঠে গরম ছিল বিএনপি। জন্মও হয়েছে এই ইন্ডেমনিটি দেওয়ার পরপরই। এখন 2024 সালে তথাকথিত জুলাই বিপ্লবের খুনিদের দায়মুক্তি দিয়ে একই কৌশলে তারা রাজনীতি করতে চাইছে, সরকারে টিকে থাকতে চাইছে। প্রশ্ন হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে খুনের দায়মুক্তি দিয়ে কোনো দল কতদিন টিকে থাকতে পারে? বিএনপিকে কি আসলেই এই খুনের দায়মুক্তি রাজনীতি করে টিকে থাকতে হবে, নাকি তারা জনগণের প্রকৃত সমর্থন পাওয়ার জন্য ন্যায় ভিত্তিক রাজনীতির পথটি বেছে নেবে? জুলাই সন্ত্রাস চলাকালে নিহত পুলিশ সদস্যদের যারা হত্যা করেছিল, সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে আদালত সেই মামলা গ্রহণ করেনি। বোঝাই যাচ্ছে আদালতকে নির্দেশিকা দেওয়া আছে, যে নির্দেশিকা অবৈধ ইউনূস সরকারের ধুরন্ধর আইন উপদেষ্টা আসিফ নজরুলই দিয়ে গিয়েছিলেন। উপরন্তু এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের রাষ্ট্র আইন করে ইন্ডেমনিটি দিয়ে গেছে। 1975 সালেও সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিএনপি ইন্ডেমনিটি দিয়েছিল বা মুশতাক দিয়েছিল, বিএনপি সেটাকে আইনে পরিণত করেছিল। 2024-এর তথাকথিত জুলাই সন্ত্রাসের এবং 75 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি দল হিসেবে বিএনপি এবং পরিবার হিসাবে জেনারেল জিয়াউর রহমানের পরিবার। আর বাংলাদেশে বারবার আইন করে খুনিদের ইন্ডেমনিটি দেওয়া পরিবার হিসেবেও চিহ্নিত জেনারেল জিয়াউর রহমানের পরিবারই। বাংলাদেশের রাজনীতিতে দায়মুক্তির ইতিহাস ততটাই পুরাতন যতটা এদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস। আর এই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট অধ্যায়গুলোর সঙ্গে একটি নাম বারবার উচ্চারিত হয়, জেনারেল জিয়াউর রহমানের পরিবার এবং তাদের রাজনৈতিক উত্তরাধিকার, আসলে যে দলটি, তার নাম বিএনপি। সম্প্রতি তথাকথিত জুলাই অভ্যুত্থানের নামে যে সহিংসতার ঘটনা ঘটে গেছে এবং সেই সহিংসতার সাথে জড়িতদের দায়মুক্তি দেওয়ার পরিকল্পনা দেখে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খুনিদের পুরস্কৃত করার সেই পুরাতন চর্চা আবারও ফিরে আসতে চলেছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় এই দলটি তার অস্তিত্বের শুরু থেকেই
খুনিদের পৃষ্ঠপোষকতা করে এসেছে। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা শুধু খুনিদের বিচারের পথ বন্ধ করেনি, বরং তাদের পুরস্কৃত করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার রুদ্ধ করার জন্য প্রণীত ইনডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। আচ্ছা, সেও না হয় মানা গেল, কিন্তু এমন ঘটনাও কি শুনেছেন যে যুক্তরাজ্যের হাউস অব কমন্স থেকে সপরিবারে বঙ্গবন্ধু এবং জেলের ভেতর জাতীয় ৪ নেতাকে হত্যার ঘটনায় তদন্ত করার লক্ষ্যে একটি কমিটি ঢাকায় আসতে চাইলে জিয়াউর রহমানের সরকার সেই তদন্ত কমিটির সদস্যদের ভিসা পর্যন্ত দেয় না। এতে হাউস অব কমন্সের ওই তদন্ত কমিটি মনে করেছিল যে এসব হত্যাকাণ্ডে হয়তো জেনারেল জিয়াউর রহমানেরও হাত থেকে থাকবে, না হলে তদন্ত কাজে বাধা দেওয়ার তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? এই ধারাবাহিকতাই পুনরাবৃত্ত হতে দেখা যাচ্ছে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে, যেখানে পুলিশ সদস্য সহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেখানে হত্যাকারীদের বিচারের আওতায় আনার পরিবর্তে তাদের জুলাই যোদ্ধা আখ্যা দিয়ে দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আদালত পর্যন্ত সেই হত্যাকাণ্ডের মামলা গ্রহণ করতে অস্বীকার করছে, যা স্পষ্ট করে বোঝাচ্ছে যে বিচারিক প্রক্রিয়াকেও প্রভাবিত করা যায়। দুঃখজনক হলো এই হত্যাকাণ্ডের জন্য জাতিসংঘকে দিয়ে একটি তদন্ত করিয়ে সেই ১৪০০ সংখ্যাকে তারা ফলাও করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে। অথচ এই ১৪০০ লাশের ভেতর কত সংখ্যক ৫ই আগস্টের পরে হত্যা করা হয়েছে আর কতজন পুলিশ ছিল এই লাশের মধ্যে তা নিয়ে তদন্ত করতে আগ্রহী নয় এরা। বিস্ময়কর, তাই না? বিএনপির এই রাজনৈতিক দর্শনের মূল সমস্যা হলো এই দলটি কখনোই গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করতে পারেনি বা চায়নি। ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এই দলটি সর্বদা সহিংসতা এবং অবৈধ পথকে বেছে নিয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা থেকে শুরু করে পেট্রোল বোমা হামলার মতো সন্ত্রাসী কার্যকলাপ বিএনপির রাজনীতিতে হিংসার চর্চার স্থায়ী বৈশিষ্ট্য। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সনদ অনুযায়ী কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া যায় না। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক কৌশল হলো যখনই তারা ক্ষমতার কাছাকাছি পৌঁছায় তখনই তারা খুনিদের দায় মুক্তি দিয়ে নিজেদের রাজনৈতিক ভিত্তি মজবুত করার চেষ্টা করে। এটি শুধু আইনের শাসনের বিপরীতই নয়, বরং একটি সভ্য সমাজের মৌলিক নৈতিকতার পরিপন্থী। ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশে যতবার দায় মুক্তি আইন করা হয়েছে তার প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে। অপারেশন ক্লিন হার্ট, এমনকি বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দ্রুত সরবরাহের নামে দায় মুক্তি, প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে এই আইনগুলো নির্দিষ্ট গোষ্ঠীকে রক্ষা করার জন্য প্রয়োগ করা হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে বিশেষত্ব হলো তারা শুধু নিজেদের রক্ষার জন্য নয়, বরং হত্যাকারীদের পুরস্কৃত করার জন্য দায় মুক্তি আইন ব্যবহার করেছে। বর্তমান পরিস্থিতিতে এনসিপি নেতা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ যারা তথাকথিত জুলাই অভ্যুত্থানের সহিংসতায় জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা গ্রহণে আদালতের অস্বীকৃতি স্পষ্ট করে যে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই প্রবণতা গণতন্ত্র এবং আইনের শাসনকে অত্যন্ত বিপজ্জনক করে তুলছে। কারণ যখন হত্যাকারীরা জানে যে তাদের দায় মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে তখন তারা আরো নির্বিচারে সহিংসতায় লিপ্ত হওয়ার সাহস পায়। বিএনপি রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই দায় মুক্তির সংস্কৃতি এতটাই গভীরভাবে জড়িত হয়ে গেল যে দলটি এই পথ ছাড়া রাজনীতি করার বিকল্প খুঁজে পাচ্ছে না বা খুঁজে পাবেও না। কিন্তু এর পরিণতি কি হবে? বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে, আইনের শাসন দুর্বল হয়ে পড়বে, নিরীহ মানুষের জীবন এবং সম্পত্তি ক্রমাগত ঝুঁকির মুখে পড়বে। আজকের এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিএনপি কি শুধু খুনিদের দায় মুক্তি দিয়েই রাজনীতি করতে পারে? এর বিকল্প কিছু নেই? এই দলের কাছে কি গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাজনীতির কোনো পথ নেই? ইতিহাস বলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে শুরু করে তার স্ত্রী খালেদা জিয়া এবং আজকে তার পুত্র তারেক রহমান পর্যন্ত সবাই একই পথ অবলম্বন করেছেন এবং করছেন। তারা ক্ষমতা দখল, ক্ষমতা ধরে রাখা, ক্ষমতা পুনরুদ্ধারের জন্য সর্বদা হিংসাত্মক পথটাই বেছে নিয়েছেন। কিন্তু এই পথ দেশ এবং জাতির জন্য কতটা ক্ষতিকর তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। গত কয়েক দশকে বাংলাদেশ যত রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছে তার অধিকাংশেরই সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিএনপি। ২১শে আগস্টের কথাই ধরুন, ২১শে আগস্টের হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে তারেক রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী করেছে।
এবং তার মিত্র শক্তিগুলো এই পুরো সব হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত। কিন্তু প্রতিটি ক্ষেত্রে তারা ইন্ডেমনিটি দিয়েছে, ইন্ডেমনিটি পেয়েছে। আর প্রতিবারেই এই হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা। বাংলাদেশের জনগণ এখন বুঝতে পেরেছে যে বিএনপির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো সহিংসতা এবং দায়মুক্তি। এই দল কখনোই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করে না এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং হিংসাত্মক পথে ক্ষমতা দখলের চেষ্টা করে। আর এই প্রক্রিয়ায় যারা নিহত হয় তাদের হত্যাকারীদের বীর বলে আখ্যায়িত করে এবং তাদের দায় মুক্তি দেওয়ার জন্য আইন প্রণয়ন করে। 1975 অপারেশন ক্লিন হার্ট, 2024 জুলাই সন্ত্রাসী। একটা প্রশ্নের উত্তর দিন তো, বিএনপিকে কেন বারবার এই হত্যাকাণ্ডের দায় মুক্তি দিয়ে টিকে থাকতে হয়? অবশ্য তাদের জন্মই হয়েছে হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসেবে।